দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়িয়ে চলতি সপ্তাহেই তফসিল। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকার কথা মনে আছে জনগণের, বললেন তারেক রহমান। দুর্নীতি বিশৃঙ্খলার লাগাম টেনে ধরতে পারে কেবল বিএনপি। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ। একসাথেই অংশ নেবে নির্বাচনে, সামনে আরও বাড়তে পারে পরিধি। 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, জানালো মেডিকেল বোর্ড। চিকিৎসা সহ সার্বিক খবরাখবর নিতে আজও হাসপাতালে পুত্রবধূ জুবাইদা রহমান। আগারগাঁয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধে সীমাহীন ভোগান্তি। দফায় দফায় বৈঠকে আসেনি সমাধান, কাল দোকান বন্ধ রাখার ঘোষণা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অভ্যুত্থানের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে দেহাবশেষ উত্তোলন শুরু। রায়ের বাজারে নিখোঁজদের স্বজনের ভিড়। কবর সংস্কার করে আমরা রাখবো, আমরা বাসায় নিব না। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে এসে বলি, মানে আজকে যদি আল্লাহ আমার মিলাই দেয় তা আমি কম যেন না, আমার ছেলে আমি পাইছি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট নেওয়া হবে বিকেল 4:30 পর্যন্ত। চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। ভোটের আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে। আচরণবিধি মানার ক্ষেত্রে কঠোর থাকবে ইসি। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয়, নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। রোববার বেলা 11:15টায় শুরু হয় কমিশনের 10ম সভা। আলোচনা হয় তফসিলের সময়, পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম, গণভোট, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়। সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয়। জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময়। ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। জানান, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে। দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে, এবং চলবে 15 দিন ব্যাপী। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। কমিশনার জানান, ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবে যে কোনো দল, জানান কমিশনার সানাউল্লাহ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও নির্বাচন কমিশনাররা। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়। এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকা মনে আছে সাধারণ মানুষের। বলেন, ৭১-এ লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ১৪ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা, যেখানে সিঙ্গাপুর, কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানো চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের। অঙ্গীকার করেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশের মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই, ৭১-ই মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে। বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ 19৭১ সালেই দেখেছে। 19৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়ায়, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। রাজধানীর কেআইবি মিলনায়তনে এই কর্মসূচি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। ধারাবাহিকভাবে এতে অংশ নেবেন বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তোমার এলাকার, গ্রামের, ওয়ার্ডের, ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী 3টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা। নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট। সংস্কারকে প্রাধান্য দিয়েই ঐক্যবদ্ধ হয়েছেন তারা। নির্বাচনেও অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল। জামায়াতে ইসলামী, বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট, যার মুখপাত্র নাহিদ ইসলাম। রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে
আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই। বলেন, বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে। তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব। নাহিদ বলেন, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের। আমরা 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। আরো দল আসবে, এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। জোটের যৌক্তিকতা তুলে ধরে অপর 2 দলের প্রধান মুজিবুর রহমান মঞ্জু এবং হাসনাত কাইয়ুম দাবি করেন, পুরনো রাজনীতির ওপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন রাজনৈতিক দলই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে এমন প্রত্যাশা করেন তারা। সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকে আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। এখনো যে কাঠামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরো কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান উদ্যোক্তারা। আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোনো দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না, আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রাতে এই রিপোর্টের কথা জানায় বোর্ড। এর আগে পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। আপাতত এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গেল 15 দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে। লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে। সবার মনে প্রশ্ন এখন একটি, কেমন আছেন খালেদা জিয়া? খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে প্রায়ই আসছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চান মির্জা ফখরুল। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। গেল 6 বছর ধরে নানা জটিলতার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও কয়েক দফা গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি। তবে এ দফায় প্রলম্বিত হচ্ছে সুখবর প্রাপ্তির অপেক্ষার প্রহর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে যেতে চাই এভারকেয়ার হাসপাতালের সামনে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। ফয়সাল, একটু জানতে চাই, খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট তো স্বাভাবিক এসেছে, নিশ্চয়ই এটি সুখবর। এর মানে কি যে তাকে বিদেশে নেয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে? দায়িত্বশীল কারোর সাথে এ নিয়ে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের। রেজা, সিটি স্ক্যানের বিষয়টি আসলে অনানুষ্ঠানিকভাবে বেশ কিছু গণমাধ্যমে এসেছে যে সেটি স্বাভাবিক এসেছে। তবে
মেডিকেল বোর্ড কিংবা হচ্ছে পরিবারের পক্ষ থেকে কিংবা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে এই ধরনের এখনো পর্যন্ত গণমাধ্যমে সেভাবে তারা ব্রিফিং করেননি, যার কারণে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি বলা হয়েছে বা জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেটি অপরিবর্তিত রয়েছে। তবে বাকি যে নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো চলছে বলে আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করে। তবে এই ক্ষেত্রে বিদেশে নেওয়ার যে ব্যাপারটি আসলে সামনে এসেছে সে বিষয়টি যদিও আগেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন, তিনি বলেছিলেন যে আসলে পরিস্থিতির উন্নতি হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন, দেখবেন এবং তারপরেই মূলত তাকে বিদেশ নেওয়া যাবে কি যাবে না বা প্রয়োজন আছে কি নেই সেই বিষয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমেই মূলত সিদ্ধান্তের বিষয়টি জানাবেন। এবং সেজন্য সে বিষয়ে মূলত তারা যেটি বলছেন যে যদি প্রয়োজন হয় যে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে বা নেওয়া প্রয়োজন, তবে সেজন্য কিন্তু ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটিও প্রস্তুত রয়েছে। তারা যেমনটি জানিয়েছেন প্রয়োজন হলে সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত সে বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই। রেজা, জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুর 1 আসনে মনোনয়ন নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুনও দেয়া হয়েছে। সময় স্থানীয়রা জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নেতাকর্মীদের উপর হামলা চালায় প্রতিপক্ষের দল। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন, এতে আহত হন 10 জন। নির্বাচনী প্রচার অফিস ভাঙচুরের পাশাপাশি অন্তত 10টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। ইশরাক সিদ্দিকীর অভিযোগ বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি মুজিবুর রহমানের। সংঘর্ষের পর এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকায় 2 মহল্লাবাসীর মধ্যে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 30 জন। স্থানীয়রা জানিয়েছেন পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে রহমতগঞ্জ ও ভাঙাবাড়ি এলাকায় বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে শনিবার রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববারও দফায় দফায় চলে মারামারি। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। পরে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। এর আগেও কয়েক দফা সংঘর্ষ হয় 2 মহল্লাবাসীর মধ্যে। কয়েক দফা দাবিতে দিনভর আগারগাঁয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান করেছেন আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ নিয়ে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। এই অবস্থায় রাতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বিটিআরসি ভবন থেকে সরে যান তারা। এর আগে দিনের বেলায় তাদের সড়ক অবরোধে দেখা দেয় তীব্র যানজট। সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের আগে সংশোধনের দাবিতে রবিবার সকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল 10টা থেকে ভবন ঘেরাও এবং আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বলেন প্রস্তাবিত 57% আমদানি শুল্ক কমানো, সিন্ডিকেট বাতিল ও আমদানির সুযোগ উন্মুক্ত রাখার কথা। ব্যবসায়ীদের দাবি সংশোধন ছাড়া এনইআইআর বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। আমরা অসংখ্যবার বলেছি আমাদেরকে যে নির্ধারিত ট্যাক্স আছে সেটা লাঘব করে দিয়ে বৈধভাবে ব্যবসা করতে দেওয়া হোক। পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলা সরকারের কাছে চলে যাবে, মানে সরকারকে এটার নিশ্চয়তা দিতে পারবে এই ডকুমেন্টসগুলো তাদের কাছে সেফ থাকবে। দাপ্তরিক যে কাজগুলো এরা সম্পন্ন করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স এখন পর্যন্ত আসে নাই। আপনি যদি 1 লাখ টাকা দিয়ে ফোন কিনেন আপনাকে বাড়তি 57,000 টাকা এক্সট্রা দিতে হবে। 2 লাখ টাকা দিয়ে ফোন কিনলে আপনাকে 1,14,000 টাকা এক্সট্রা দিতে হবে শুধু ট্যাক্স। এটা কোনো ট্যাক্স হইতে পারে না। এই অসহনীয় ট্যাক্স আমরা মেনে নেব না। আমরা ঐক্যবদ্ধ আছি, সেটার প্রমাণ বিভিন্নভাবে আমরা দিয়েছি। এদিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সড়ক অবরোধে তৈরি হয় দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় চলাচলকারীরা পড়েন সীমাহীন ভোগান্তিতে। তো যাব 3 ঘন্টা ধরে যাবত বসে রইছি, তো এখন আর কয় ঘন্টা বসে থাকতো সেটা বলা যাইতেছে না। 2টার মধ্যেই খাওয়ার কথা, ডায়াবেটিসের রোগী। এখন কয়টা বাজে? সব যাত্রী নেমে গেছে, আমাদের তো বিলে লিখে দিচ্ছে।
আমাদের তো ক্ষতিপূরণ এটা তো মালিকে জানো না। ছেলে মেয়ে অপেক্ষা করে আছে যে আব্বা রাত্রেবেলা কিছু নিয়ে আসবে, খাবো, সংশোধনে কিছু নিয়ে আসবে। রাস্তাঘাট এই বন্ধ করে তো দাবি আদায় করতে পারে না। ক্ষুধার্ত, রিয়ালি মানে ভালো লাগছে না। এই পরিস্থিতির জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে বৈঠকে বসে বিটিআরসি, এনবিআর ও আইসিটি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। আলোচনায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন বা এনইআইআর বাস্তবায়নের আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে কমপক্ষে ৬ মাস সময় দাবি করা হয়। আমরা ন্যূনতম বলেছি ৬ মাস দিবেন, কারণ আমার লাইসেন্স করতে হবে, আমি কোন সোর্স থেকে মাল আনবো সেটা আমার জানতে হবে, কিভাবে আমি এলসি ওপেন করব সেটা আমার জানতে হবে, কিভাবে আমি বাজারজাত করব সেটা আমার জানতে হবে কি না। সুতরাং আমরা কোনো কিছুর সুরাহা এই পর্যন্ত পাই নাই। ব্যবসায়ীদের দাবি বিবেচনা করতে আজই আবারও আলোচনায় বসছেন নীতি নির্ধারকরা। ১৬ ডিসেম্বর এনইআইআর বাস্তবায়নের আগে দাবি আদায় না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী কমিউনিটির। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। মোবাইল ফোন সেটের দাম বেশি হওয়া চলবে না। টেলিকম বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজস্ব কাঠামো পর্যালোচনা করা প্রয়োজন যাতে করে ভোক্তা পর্যায়ে সুফল মেলে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এনইআইআর সহ সব ধরনের টেলিকম পলিসি পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকবে না। পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি। এদিকে বাজারে প্রতিযোগিতা তৈরির লক্ষ্যে দেশে উৎপাদন হয় এমন মডেলগুলোও আমদানির সুযোগ রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্টক শেষ করা পর্যন্ত অর্থাৎ আগামী ৬ মাস এনইআইআর কার্যকর না করার দাবি জানিয়েছেন তারা। এই ধরনের নীতিমালাগুলো হয়েছে যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং ফ্রি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্ত করতে দেহাবশেষ উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার পর শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডির প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। ২৪-এর গণ অভ্যুত্থানে সব রক্তচক্ষুকে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতা। স্বপ্ন এক নতুন বাংলাদেশ গড়ে তোলার। সেই অভ্যুত্থানে শহীদ অনেকেরই মরদেহ এখনো খুঁজে পায়নি তাদের পরিবার। রায়ের বাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে সে সময় আন্দোলনে শতাধিক শহীদকে গণকবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করে সিআইডির ফরেনসিক টিম। শুরুতে সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান। বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা নিয়ে আবার যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে। তারা কিন্তু এতদিন ধরে ঘুরেছেন তাদের সেই সকল স্বজনদেরকে চিহ্নিত করার জন্য। আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে, আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। মরদেহ উত্তোলন ও পরিচয় শনাক্তের প্রক্রিয়া আন্তর্জাতিক মানের করতে সিআইডিকে সহায়তা করছে আর্জেন্টাইন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। The war didn't start today. We have been the last 3 months virtually coordinating with the CID and all authorities this operation, which is complex, which is quite unique, not only for the families of the victims in Bangladesh, but also for the whole Bangladesh society. মরদেহ উত্তোলনের খবর শুনে রায়ের বাজার কবরস্থানে ভিড় করেন নিখোঁজের স্বজনরা। প্রত্যেক বৃহস্পতিবার আমি এখানে এসে পড়ি, মানে আজকে যে আল্লাহ আমার মিলাই দেয় তা আমি কম যে না আমার ছেলে আমি পাইছি। কবর শনাক্ত করে হানি আমরা রাখবো, আমরা বাসায় নিব না। পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজের স্বজনদের ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি। এই কবরস্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফরেনসিক ল্যাব। যদিও সিআইডি প্রধান জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ।
তবে এরই মধ্যেই শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শেষ পর্যন্ত লিটারে ৬ টাকা বাড়িয়ে নির্ধারণ হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। তবে গেল ২৪ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা জানিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রণালয়ে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায় ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা। খোলা ১ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা আর পাম তেলের দাম লিটার প্রতি বেঁধে দেওয়া হয়েছে ১৬৬ টাকা। আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে নতুন দাম। নতুন এই দামের সম্মতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা। বলেন, প্রকৃত দাম কেজিতে ৭০ টাকা হওয়া উচিত, কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে ১৪০ থেকে ১৫০ টাকায়। এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগসাজশ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। বাজারে নতুন পেঁয়াজ এসেছে, কিন্তু ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার চড়া। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এ নিয়ে ক্ষুব্ধ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন, কারসাজি করে ভোক্তা ও কৃষকদের জিম্মি করছে একটি চক্র। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। পেঁয়াজের দামটা যদি ৭০-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। যেসব ব্যবসায়ী পেঁয়াজের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত তাদের খোঁজা হচ্ছে। এক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের যোগসাজশ থাকলে তারাও ছাড় পাবেন না বলে সতর্ক করেছেন উপদেষ্টা। বলেন, এসপিওসিদের মতো কৃষি কর্মকর্তাদেরও বদলি করা হবে লটারির মাধ্যমে। সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে, এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিব। উপদেষ্টা বলেন, দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে। হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে। ক্ষতির সম্মুখীন হওয়ায় আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সবজির দাম সামনে আরও সহনীয় হবে বলে আশাবাদী কৃষি উপদেষ্টা। আলুর যে গতবার যে মূল্যটা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ৫ আগস্টের পর দখলবাজি ও চাঁদাবাজির পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনেকে দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। সরকারের অভ্যন্তরেও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তিহার প্রণয়নে টিআইবির সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলন। সংস্থাটির পক্ষ থেকে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে 52টি সুপারিশ তুলে ধরা হয়। নির্বাচনী ইস্তিহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোকে এসব সুপারিশ আমলে নেওয়ার আহ্বান টিআইবির। ধর্মভিত্তিক রাজনীতিকে প্রমোট করার অবস্থান অনেকেই যারা নিচ্ছেন তাদের বিষয়গুলো পরিষ্কার করতে হবে। এই জন্য কিন্তু আমরা কৌশলগত দিক থেকে অর্থ বেশি এবং ধর্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছি। এই বিষয়ে তাদের অবস্থানটাকে সেটা পরিষ্কার করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বড় কারণ ছিল দুর্নীতি, কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পরও দুর্নীতি অব্যাহত আছে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং গভর্নেন্স স্পেসের ক্ষমতাটাকে অপব্যবহার করে যে ধরনের মহলগুলো সাধারণত দুর্নীতিতে লিপ্ত থাকেন তারা ঠিকই লিপ্ত রয়েছেন এবং সরকারের অভ্যন্তরে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেগুলো চিত্র আপনারা প্রকাশ করেছেন, আমরা দেখেছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্ভাবনা ছিল আরো কঠোরভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানটা গ্রহণ করার, সেটি তারা হয়তো ব্যর্থ হয়েছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। টিআইবির নির্বাহী পরিচালক এক প্রশ্নের জবাবে বলেন, ভারত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন বুঝতে ব্যর্থ হয়েছে, কর্তৃত্ববাদী অবস্থানের পক্ষ থেকে এখনো সরে আসতে পারেনি। ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক এবং রাজনৈতিক পরাজয় সেটা তারা স্বীকার করতে ব্যর্থ হয়েছে এখনো পর্যন্ত।
রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাকের আলী অনেক মানসিকভাবে বেশ শক্ত, তবে আনলাকি বলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে ব্যাটাররা। তানজিদ তামিম, পারভেজ ইমনদের শটস নিয়ে বিশেষ ক্লাস করিয়েছেন আশরাফুল, সালাউদ্দিনরা। মিরপুরে দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলনে ক্রিকেটাররা দুই ব্যাটার নিয়ে এই দিনের সেশনে বিশেষ ক্লাসে দেখা গেছে তানজিদ তামিম, পারভেজ ইমনদের। অফ সাইডেই বেশি খেলেছেন শটস, সলা পরামর্শ দিয়ে ভুল ত্রুটি দেখিয়েছেন আশরাফুল, সালাউদ্দিনরা। দুই ওপেনারের পাশাপাশি সাইফ হাসানের উন্নতিতে প্রশংসা করেছেন আশরাফুল। তেমনি যার যার পজিশনে প্লেয়াররা ফর্মে থাকলে বিশ্বকাপে ভালো করতে সাহায্য করবে বলছেন টাইগারদের ব্যাটিং কোচ। তারা তো ওভার দ্য টপ খেলতে পারে, তাদের জন্য শুরুতে যেন আমরা ক্রিকেটিং শটস, বলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে সেই বলগুলা পয়েন্ট, কাভার, মিড অফ যেই গ্যাপগুলো আছে ওই গ্যাপে যেন শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সাইফ তো আসলে আমরা সবাই জানি যে সে আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিল। লাস্ট বিপিএলে বলেন, তারপর লাস্ট জিএসএলে খেলার পরই কিন্তু তার সেটেলমেন্ট হয়েছে। যার যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। সাম্প্রতিক সময়ে সমালোচনার বৃত্তেবন্দী জাকের আলী অনেক। অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে নিয়ে আয়ারল্যান্ড সিরিজ থেকেই আলাদা কাজ করছেন আশরাফুল, সালাউদ্দিনরা। খারাপ সময় কাটিয়ে বিপিএলে ভালো করবেন প্রত্যাশা আশরাফুলের। জাকেরকে মানসিকভাবে শক্ত দেখলেও আনলাকি বলছেন টাইগার ব্যাটিং কোচ। আমি একটু আনলাকি বলবো, জাকের আলী অনেক আনলাকি যে সে ম্যাচ পায়নি। যদি ব্যাক টু ব্যাক আরও 2টা ম্যাচ পেত তাহলে আমি শিওর যে সে বড় রানই করতো, কারণ সে মেন্টালি প্রচুর স্ট্রং। ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, বিসিএল বলেন, বিপিএল বলেন, সব জায়গায় কিন্তু সে পারফর্ম করে বাংলাদেশ টিমে ঢুকেছে। তা আমি শিওর যে বিপিএলে সে তার ভালো রিদমে চলে আসবে। 10 ও 11 ডিসেম্বর মূল মাঠে স্পিনারদের নিয়ে হবে অনুশীলন। পেসের পাশাপাশি স্পিনের বিপক্ষেও দুর্বলতা কাটিয়ে বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করতে চান মোহাম্মদ আশরাফুল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।